নমস্কার, দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজে আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। আজকে মধুরিমা এবং নিয়ে একটা আড্ডা দিতেই আমরা শহরের বুকেই এমন একটা জায়গায় এসেছি, চারপাশে প্রচুর গাছ, অনেকটা ওয়াটার বডি রয়েছে। আমরা এসেছি সুভাষ সরোবরে, আর আমাদের সঙ্গে আজকে একজন বিশিষ্ট অতিথি রয়েছেন। আজকে বিশ্ব বন্যপ্রাণ দিবস, আর আমাদের সঙ্গে রয়েছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞ কৌশিক। স্বাগত। কৌশিকের সঙ্গে যখনই কথা হয় গোটা ভারতবর্ষের বিভিন্ন জঙ্গল, তার সেখানকার নেচার, সেখানকার পালস, অনেক কিছু জানতে পারি টুকরো টুকরো করে। তো আজকে মনে হলো সেই কথাগুলো আপনাদের সামনে বরং তুলে ধরি। আজকে তো বিশ্ব বন্যপ্রাণ দিবস। আমি গুগল করে যেটুকু জেনেছি যে 2014 সাল থেকে এই 3 মার্চকে প্রস্তাব আসে, ডিসেম্বরে 13, তারপর 14 থেকে এটা হয়, আজকের দিনটাকে পালন করা হয়। তা আপনি তো গোটা ভারতবর্ষের একটা দুটো কি বেশ ছোট ছোট কয়েকটা জায়গা ছাড়া বাকি প্রায় প্রত্যেকটি জঙ্গল বলুন বা যে কোনো এই ধরনের জিনিস নিয়ে কাজ করেছেন, দেখেছেন, ঘুরেছেন। এই মুহূর্তে বন্যপ্রাণ নিয়ে যদি জিজ্ঞাসা করি, কতটা সুরক্ষিত? সত্যি কথা বলতে গেলে কাগজে কলমে সুরক্ষিত, কিন্তু বাস্তবে নয়। মানে কাগজে কলমে হয়তো দেখবেন অনেক প্রজাতির সংখ্যা বাড়ছে, বাড়ানো হচ্ছে, কিন্তু বাস্তবটা খুবই কঠিন। তো এক দুটি প্রজাতি ছাড়া সবারই অস্তিত্ব খুব বিপন্ন। সাম্প্রতিক একটা সমীক্ষা বেরিয়েছে, সেটা হচ্ছে আপনার 2019-এ। তাতে বলা হচ্ছে সারা পৃথিবীতে 25% স্তন্যপায়ী, 12% পাখি এবং 40% উভচর প্রাণী বিপন্ন তালিকায় ঢুকে গেছে। আচ্ছা, মানে এরা সবাই বিপন্ন, এখন যে কোনো দিন বিলুপ্ত হয়ে যেতে পারে। তো এবার মানে বুঝতেই পারছেন, এর মধ্যে 40% উভচর, মানে সবার আগে আমাদের এই ব্যাঙ গোত্রীয় যা প্রাণীগুলো আছে সেগুলোর বিপদ। মানে এটা বৈজ্ঞানিকরা মনে করেন যে এই বর্গটা সবার আগে বিলুপ্ত হবে। তার কারণে এদের প্রতি অবহেলা মানুষের সব থেকে চূড়ান্ত। আপনি একটু লক্ষ্য করলেই দেখবেন, আগে যাও বা দু এক ব্যাঙ দেখা যেত পুকুর পাড়ে ঠেলে, এখন ব্যাঙ দেখাও যায় না, ডাক তো শোনাই যায় না চট করে। তো গ্রামে গঞ্জে গেলে শোনা যেতেও পারে, কিন্তু শহরের বুকে বা মফস্বলে সেরকম ব্যাঙে নেই। তো মানুষ চিন্তা করে নিয়েছে, মানুষ ছাড়া পৃথিবীতে কেউ থাকবে না। এটা মানুষের খুব চিন্তার বিষয়, মানে একটা চিন্তা করেই নিয়েছে যে পৃথিবীটা শুধু আমার। মানে সব থেকে মজার কথা হলো, পৃথিবীতে সব থেকে শেষে আবির্ভাব করে মানুষ কিন্তু সবার আগে নিজেকে পৌঁছে দিয়েছে। মানে সব প্রাণীর বিলুপ্তির কারণ যে সব থেকে শেষে এসছে, সবার পরে। তো এখন তাই যা হচ্ছে, এই বন্যপ্রাণ দিবস খুব ভালো জিনিস, কিন্তু অধিকাংশ মানুষের কাছে বন্যপ্রাণ কথাটার মানে হচ্ছে, ওয়াইল্ড লাইফ মানে হচ্ছে সংঘাত। বন্যপ্রাণ মানে সংঘাত। বাঘ মানে সে মানুষকে হবে, বা হাতি মানে সে তছনছ করে মেরে ফেলবে পায়ের তলায় চাপা দিয়ে, বা সাপ হলে কামড়ে দেবে। এটা মানুষের একটা খুব জেনারেল ধারণা হয়ে গেছে। তো এবার বন্যপ্রাণকে সেই হিসাবে একটা দিন উদযাপন করে মানুষকে বোঝানো, সব থেকে বড় কথা এই দিনটা করা হয়েছিল। তার কারণ হচ্ছে যত পশু পাখি গাছপালা আছে তাদের অবদান কি আমাদের পৃথিবীতে, মানে মানুষের এই সমাজে মানুষের বেঁচে থাকার প্রতি তাদের যে অবদান, সেইটাকে আরো গুরুত্ব দিতে। কিন্তু আমি জানি না এই ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, বিশ্ব বন্যপ্রাণ দিবস কজন জানেন বা কজন মানেন সেটা। হয়তো গুটি কয়েক লোক বা মানুষ সেটা জানেন, তারা পালনও করেন, কিন্তু অধিকাংশের কাছে তার কোনো গুরুত্ব নেই। এই একটা কথা আমার বলতে ইচ্ছে করছে, আমি আজ সকালেই পড়ছিলাম যে কৌশিক, মানে আপনি যেটা বললেন যে এই সবার শেষে এসে পুরোটাকে একেবারে নিজের করে নেওয়া এবং বাকি সবাইকে দূরে ঠেলে দেওয়া। এই যে 2024 প্রত্যেকটা বার এই দিনটার একটা থিম থাকে। এবারে যে থিম দেখছিলাম সেটা হচ্ছে মানুষ ও পৃথিবীকে সংযুক্ত করা, প্রযুক্তির মাধ্যমে বন্যপ্রাণ সংরক্ষণকে গুরুত্ব দেওয়া। এই যে প্রযুক্তি আর বন্যপ্রাণ, এই দুটোর তো একটা সংঘাত খালি চোখেই দেখা যায়। মানে গাছের পর গাছ কাটা হচ্ছে, বা মোবাইল টাওয়ার বসছে, পাখি এখন আর অত দেখা যায় না, খুব কম হয়তো, কিংবা মানে ওই পাখির জন্য জল রাখা, খাবার রাখা, আমি জানি না কতজন করেন। সেটা আমি শহরের কথা বলছি, আমি শহরের বাইরে কোথাও হয়তো যাইনি, তাই জানি না। আপনার কাছে ছবিটা অনেক বেশি ক্লিয়ার। মানে যখন বনে জঙ্গলে যান, একদম ন্যাচারাল জায়গাটা থেকে গিয়ে কি দেখেন? দেখুন, আমার যেটা খুব মনে হয় সেটা হচ্ছে, প্রকৃতির টেকনোলজি দরকার হয় না। প্রকৃতির কাছে যা টেকনোলজি আছে সে মানুষ কোনোদিনই বুঝতে পারবে না, মানুষের সেটা বোধগম্য নয়। তো এবার এই বছরের যা থিমটা হয়েছে, তার একটা পার্ট খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মানুষের সাথে বন্যপ্রাণের কি বলবো আপনার সংযুক্তিকরণ।
মানে এই জায়গাটা থেকে মানুষ নিজেকে খুব দূরে সরিয়ে ফেলেছে। আগে যদিও বা মানুষ নিজেকে প্রকৃতির মাঝখানে রাখতো, এখন যত দিন যাচ্ছে মানুষ নিজেকে প্রকৃতি থেকে সরিয়ে ফেলছে এবং তার প্রভাব আমরা চারিদিকে দেখতে পাচ্ছি। মানে যত ক্ষয় ক্ষতি যত কিছু হচ্ছে, ধরুন এই করোনা কিছুদিন আগে হয়ে গেল, সব কিন্তু মানুষের প্রকৃতি থেকে নিজেকে সরিয়ে দেওয়ার জন্য। আর প্রযুক্তির কথা যদি বলে থাকেন তাহলে হ্যাঁ, প্রযুক্তি দরকার হয়, কিন্তু বন্যপ্রাণের জন্য প্রযুক্তি সেটা নির্ভর করছে আপনি কিরকম প্রযুক্তি ব্যবহার করছেন। মানে আমি প্রযুক্তি করতে গিয়ে মোবাইল টাওয়ার খুব বসালাম, 5G নিয়ে এলাম, তাতে পাখি মরে গেল, কিন্তু আমার প্রযুক্তি বেড়ে গেল, তাতে বন্যপ্রাণে কোনো লাভ হয় না। কারণ বন্যপ্রাণের মোবাইল টাওয়ারও লাগে না, 5Gও লাগে না। একটা পাখির আরেকটা পাখির কথোপকথনের জন্য কোনো 5Gর দরকার পড়ে না, সে ঠিকই করতে পারে, সে যতই খারাপ আবহাওয়া থাকুক যাই থাকুক, মানুষেরই সেটা প্রয়োজন। এবার মানুষ সেই প্রয়োজনে চাইছে বন্যপ্রাণ যদি মুছে যাবে, তাতে মানুষ তো বেঁচে আছি, এটাই সব থেকে বড় কথা। এবার আমি একটু আসি প্র্যাকটিক্যাল জায়গাটায়। আমরা যখন এখানে হেঁটে হেঁটে ঢুকছিলাম, আমি দেখছিলাম কাঠবেড়ালি এদিক থেকে ওদিক যাচ্ছে। আমি আপনাকে জিজ্ঞাসা করছিলাম এক ধরনেরই কাঠবেড়ালি, আপনি বললেন না অনেক রকম আছে। আমি যদি কাঠবেড়ালি থেকে শুরু করি এবং হাতি, বাঘ, সিংহ অবধি যাই, আপনি যে নেচার দেখেছেন যদি একটু একটু করে বলেন এই প্রাণীগুলো সম্পর্কে। কারণ আমরা শহরে বসে থেকে ওই টিভি খুলে কয়েকটা চ্যানেলের মাধ্যমে একটু জানতে পারি, তার বেশি কিছু জানতে পারি না। দেখুন, আপনি কাঠবিড়ালি বললেন, কাঠবিড়ালি তাও তো বড় হয়ে গেল। আমি খুব ছোট থেকে যদি শুরু করি, একটা মৌমাছির অবদান প্রচন্ড। আচ্ছা। মানে বলা হয় মৌমাছি যদি বিলুপ্ত হয়ে যায়, মানুষের খাদ্য চক্রে বিশাল বড় প্রভাব পড়বে। তার কারণ হচ্ছে মৌমাছি প্রায় ধরুন 50% কি প্রায় 70-80% মানে পরাগ মিলন এবং খাদ্য সংযোগের মানে জন্য দায়ী। তো মৌমাছির অবদান প্রচন্ড। কিন্তু মৌমাছি লোকে প্রথমেই মৌমাছি দিলে ভাবে হুল ফোটাবে। মানুষের সবার আগে ধারণা হচ্ছে মৌমাছি মানে হুল ফোটাবে, কিন্তু মৌমাছি হুলটা ফোটায় না। আমি নিজে কাজ করতে গিয়ে দেখেছি মৌমাছি, মানে আমি খুব কাছে চাকে গিয়ে ছবি তুলেছি। মানে আমি একটা ঘটনা বলি তাহলে বুঝতে পারবেন। এক ধরনের বোলতার আমরা একটা সন্ধান পেয়েছি। তো একজন বলেছিল তাদের কাছে নতুন মনে হচ্ছে বোলতাটা কি ধরনের। তো আমি একজন বোলতা বিশেষজ্ঞ আমার সাথে গিয়েছিলেন। তো গিয়ে আমরা দূর থেকে সেটাকে দেখি এবার আমাদের উদ্দেশ্য ছিল বোলতাটা কি প্রজাতি সেটাকে শনাক্তকরণ করা। তো তার জন্য একটা বোলতাকে ধরতে হবে, নাহলে তো মুশকিল। তো এবার আমি তখন তার আগে যেটা ঠিক করেছিলাম, ধরার আগে ছবি তুলে নেওয়া হবে। তো ছবি তুলতে গিয়ে আমি একদম বোলতার চাকের একদম কাছে যাই, কাছে গিয়ে এবং ম্যাক্রো করতে হয়, যেহেতু ছোট জিনিস ম্যাক্রো লেন্স লাগে। তো ম্যাক্রো ছবি তুলি। মজার ব্যাপার, আমি ভিউ ফাইন্ডার দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি আমি যত কাছে গিয়ে ছবি তুলছি, মানে ও শুধু যখন ছবিটা তোলার সময় ডানাটা নাড়ানো বন্ধ করে দিচ্ছে আমার শাটারের সময়, বাদ বাকি কিন্তু আমাকে অ্যালাউ করেছে। এবং আমি একদম প্রায় গায়ে লাগিয়ে মানে লেন্সটাকে ধরুন ছবি তোলার মতন ম্যাক্রো। তো সবকিছু হয়ে যাওয়ার পর আমার সাথে যিনি বিশেষজ্ঞ ছিলেন তিনি বললেন যে তুমি একটা কাজ করো, ও তো তোমাকে বুঝে গেছে কোনো বিপদ নেই, তুমি ওটাকে ধরো। তো উনি আমাকে একটা কৌটো দিলেন ওটাকে ধরার জন্য। তো সেইখানেই হলো মজার ব্যাপারটা। মানে ওই মানে বোলতাটা আমাকে প্রায় ধরুন 15-20 মিনিট সময় দিয়েছে ওর কাছে চাকের ছবি তোলা, ওর বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তোলা ক্লোজে গিয়ে। কোনো আমাকে হুল ফোটানো দূরে কথা, ও আমার দিকে ঘুরেও তাকায়, ও নিজের মতোই চাকের মধ্যে ছিল। এবার আমি যখন ওকে ধরতে যাই, আমি একটা ছোট বোতল ছিল, বোতলটার মুখটা খুলে চাকটা ধরুন যদি এরকম থাকে, আমি চাকের গায়ে বসে আমি চাকের উপরে ওকে লাগিয়ে এবার ভেতরে ঢোকাবো। যেই মুহূর্তে বুঝতে পারলো ভেতরে ঢুকবে, ওর ডানাটাকে খুব জোরে ঝাপটালো, ও ঢুকে পড়লো। বাদ বাকি যারা বোলতারা ছিল তারা বেরিয়ে আমার উপরে আক্রমণ করলো। এবং আমি বসে পড়েছিলাম বলে প্রায় 3-4টে হুল আমার হাতের মধ্যে ফোটে। মানে কি ওটাও সিগন্যাল দিল? ও কিন্তু ততক্ষণ আমাকে কিছু করেনি, যতক্ষণ আমি ওর ছবি তুলেছি, ওকে কাছ থেকে পর্যবেক্ষণ করে কিছু। কিন্তু যেই সময় বুঝলো বিপদে পড়ে গেছে, এবার ওকে ট্র্যাপড হয়ে গেছে, ওকে ধরা হবে, সেই মুহূর্তেও সিগন্যালটা দিল। তাই মানুষের ওই মানে মৌমাছি দেখলেই আগে মারো রে, বা তাকে সে ক্ষতি করবে, এই ধারণাটা খুব ভুল। এই বলতা মৌমাছি থেকে শুরু করে হাতি, বাঘ, মানে ওরা তো উঁচু চলে গেল, মানে আমাদের খাদ্যচক্রে অনেক উঁচুতে ইকোসিস্টেমে। তো সেইখানে ওদের অবদান, প্রতিটা প্রাণীর অবদান খুবই। একমাত্র যদি বলতে পারেন আমার যুক্তি অনুযায়ী প্রকৃতিতে মানুষের কোনো অবদান নেই। না থাকলেও চলে, না থাকলে চলে, কিন্তু মানুষের সব মানে অবদানটা হচ্ছে প্রকৃতি নষ্ট করার পেছনে অবদানটা প্রচন্ড। মানে প্রকৃতিকে রক্ষা করার পেছনে না। আমি এটা বলবো না যারা কাজ করছে না, যারা কিছু মানুষ এরকম আছে, কিন্তু তার সংখ্যা খুব কম। মানে তাকে হয়তো আপনি পার্সেন্টেজে আনতে পারবেন না কমিয়ে। কিন্তু বাদ বাকি মানুষের কাছে প্রকৃতি থাকলো কি থাকলো না তাতে কিছু যায় আসে না। আমি থাকলেই হবে, মানে আমি, আমার স্ত্রী, সন্তান, আমার পরিবার বেঁচে থাকলেই হলো প্রকৃতি। যার জন্যই মানুষ এখন আরো বেশি ফ্ল্যাট কালচারে উঠে গিয়ে শিখে গেছে। বাইরেটা নষ্ট কিছু হোক, আমার ফ্ল্যাটটা ঠিক থাকলে, আমার বাড়িটা ঠিক থাকলে আমি ঠিক আছি, আমার কোনো যায় আসে।
এবার আসি মানে আমরা মানুষ যে প্রজাতিটার কথা নিয়ে আলোচনা করছি এবং এতটা বীতশ্রদ্ধ, মানে আমি আপনাকে বলি সেটা হচ্ছে এই বন্যপ্রাণ দিবসে কিন্তু মানে যাই আলোচনা করবেন মানুষকে টানতেই হবে, কারণ যা ক্ষতি সব ওর দ্বারাই হচ্ছে, আর কোনো প্রাণীর দ্বারা না। মানে পৃথিবীতে হয়তো একমাত্র প্রজাতি বলতে পারেন যে নিজের ক্ষতি নিজে করে, সে মানুষ। আমি এই বাঘ বাঘের ক্ষতি করে না, কেউ কোনো করে না। আমি এই জায়গাটা হয়তো একদম লাস্টে আসবো, কিন্তু তার আগে যেটা জানতে ইচ্ছে করছে যে এই মানুষ প্রজাতির একদম কাছাকাছি যেটা শিম্পাঞ্জি বা বানর, এই যে জায়গাটা, এদের তো অনেক রকম আপনি দেখেছেন এবং 2011-তে যত বাদর ছিল যেটা কথা হচ্ছিল জানছিলাম যে আপনি প্রচুর এরকম সবকটা স্পিসিসের ছবি তুলেছিলেন প্রত্যেকটা প্রজাতির, ওদের যা 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 আছে। তো তাদের সাইকোলজি বা তাদের যে গঠন সেটা তো আমাদের সঙ্গে প্রায় কাছাকাছি 98%। কিছু ইন্টারেস্টিং গল্প বলবেন? হ্যাঁ, একটা গল্প বলতে পারি, মানে খুব অদ্ভুত, যেটা আপনার বিজ্ঞানের ভাষায় এর কোনো বর্ণনা হয় না। আচ্ছা। এর ডেফিনিশন হয় না, মানে বিজ্ঞান হয়তো অস্বীকার করবে, কিন্তু আমার চোখে দেখা, তার কারণ হচ্ছে আমার এখনো মনে আছে একজন বিখ্যাত মানে মানুষ একটি কথা বলেছিলেন, আমরা কিন্তু প্রকৃতিতে 10% জিনিসটা দেখি, 90% জিনিসটা আমাদের চোখে আসে না। তো তাই জন্য আমরা ভাবতে পারি না কি হবে, এবং প্রকৃতিতে অ্যাবসলিউট বলে কিছু হয় না। আমি যদি বলেই দিই ধরুন এই প্রাণীটা এখানেই থাকবে, এটা অ্যাবসলিউট কিছু নেই, ও আজ নয় কালকে সেটা শিফট হতে পারে, ও জায়গা পরিবর্তন করতে পারে। তার কারণ হচ্ছে ও নিজেকে যখন বুঝবে আমার দরকার, অ্যাডাপ্টেশনটা করে নিতে পারে। এটা খুব বড়, ডারউইনও বলে গেছিল যে কোনো প্রাণীকে বাঁচতে গেলে তার মতন পরিবেশের সাথে মানানসই করে নিতে হয়। তো আমার মনে আছে এখনো, আমি উত্তর পূর্ব ভারতে একটি বাদর নিয়ে, মানে উল্লুক যাকে আমরা এব বলি, ঠিক মানুষের আগের পর্যায়ে যাকে বলে, তো তাদের নিয়ে একটা কাজ করছিলাম আমি আমার এক বন্ধু। তো এই উল্লুকদের একটা খুব অদ্ভুত স্বভাব হচ্ছে, এরা খুব মানে মনোগ্যামাস প্রাণী। আচ্ছা। মানে এক সঙ্গী নির্ভর প্রাণী, মানে যদি ধরুন তার সঙ্গী মরে যায় তাহলে সে সারা জীবনটা একাই থাকবে। আচ্ছা। মানে এটা অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে, মানে যার জন্য উল্লুকদের দুজন করেই দেখা যায় মূলত, এবং তার ফ্যামিলি দেখা যায়। তো একটি উল্লুক নিয়ে আমরা জঙ্গলে কাজ করছিলাম, তো আমার সাথে যে ছিলেন তিনি বাদক বিশেষজ্ঞ, আমার বন্ধু। তো সে সকালবেলা আমরা একটা রাউন্ড ঘুরে এসে করে, তো সে স্নান করতে গেছে, আমি তখন বসে বসে কী করবো ওই সময়টা, আমি আমার কাজ করছিলাম, ছোটো ম্যাক্রো লেন্স নিয়ে ছবি তুলছি। তো উল্লুকরা সাধারণত মানে খুব উঁচু ডালে বিচরণ করে, ওরা নিচু ডালে নামে না, চট করে নিচু নামে না। তো আমি ছবি তুলতে তুলতে হঠাৎ দেখলাম একটি উল্লুক অনেকটা নিচু একটু ডালে এসে বসেছে, বেশ নিচু ডালে, মানে অত নিচু ডালে ওর বসার কথা না, এবং চুপ করে বসে আছে, কোনো নড়াচড়া নেই, কিছু নেই। আমি এবার দেখে ভাবলাম আচ্ছা নিচু ডালে বসেছে, হয়তো খাবার দাবারের কিছু সন্ধান করছে, তার জন্য আমি ছবি তুলছি। তো চুপ করে বসে রয়েছে, কোনো নড়াচড়া কিছু নেই। তো দেখলাম খাবার দাবার দিকেও যায় না, কিছুই করে না, চুপ করে বসে রয়েছে। মানে ওখানে যেটা উল্লুক আছে কেউ জানেও না, না চোখে পড়লে। তার 15-20 মিনিট পরে উল্লুকটি চলে গেল, বাদরটি চলে গেল। ঠিক আছে, তো মানে খুব স্বাভাবিক জিনিস, আসবে চলে যাবে। তো বলতে বলতে সেদিনও ওরকম কিছু হয়নি। পরের দিনও ওই একই সময় একইভাবে এসে বসা, একই চুপ করে থাকা, চলে যাওয়ার পর আমার মনে একটু সন্দেহ হলো যে একই জায়গায় একটা উল্লুক বসে আছে কেন, কোনো নরণচরণ নেই, তার কোনো ইয়ে নেই, মানে কার্যকলাপ নিয়ে কিছু নিয়ে চুপ করে বসে থাকার মানে। তো আমি আমার বন্ধুকে কি জিজ্ঞেস করলাম, এখন এখানে একটা গিবন দেখছি আসছে, কালকেও দেখেছি, আজকেও এসছি, তো কি ব্যাপার? ও বললো ও প্রায় দিনই আসে এখানে। তাই বললাম কারণ কি? বললো তুমি আর কিছু লক্ষ্য করোনি? আমি বললাম না, আর তো কিছু সেরকম লক্ষ্য করলো না। বললো একটু ভালো করে লক্ষ্য করো চারিদিকে, তাহলে বুঝতে পারবে। আমি বললাম কি? বললো একটু দেখো না ভালো করে। তো তৃতীয় দিন আমার খুব কৌতূহল জাগে যে না তাহলে লক্ষ্য করতে হবে। আমি যতই বোঝার চেষ্টা করছি কিন্তু কিছু খুঁজে পাচ্ছি না, না অন্য কোনো উল্লুককে দেখছি, না ওর কোনো খাবার দেখছি, কিছুই চোখে পড়ছে না। ও ওখানে ঠিক সময় আসে এবং ঠিক 15 থেকে 20 মিনিটের মাথায় বেরিয়েও চলে যায়। কারণটা কি? তার সেদিনও আমার মাথায় ঢুকলো না। আমি দেখলাম অনেক করে, বন্ধুকে এসে বললাম আমার তো কিছু চোখে পড়লো না। বলে তোমার ভালো করে তাহলে তুমি অবজারভেশন করো। কি অবজারভেশন করবো, দেখি। তো আমাকে বললো ওখানে চৌকিদারের কোয়ার্টারটা দেখেছো? না, সে তো চৌকিদার থাকে, চৌকিদারের কোয়ার্টার দেখেছো? বললো ওর বাথরুমটা দেখেছো? চৌকিদারের কোয়ার্টার, বাথরুম তো দেখিনি, তবে কোয়ার্টার আছে নিশ্চয়ই, বাথরুমও থাকবে সব। বললো ভালো করে কালকে লক্ষ্য করো, বাথরুমটা আর উল্লুকটাকে লক্ষ্য করো। আমরা বাথরুম দেখবো কি করে, লোকের বাড়ি? বললো না, তুমি যেখানে আছো সেখান থেকেই দেখো, কিন্তু একটু আগে গিয়ে বসো। তো আমার পরের দিন তো না দেখতেই হবে, কি ব্যাপারটা কি, এরকম একটা ব্যাপার। তো আমি অনেকটা আগে গিয়ে বসলাম। উল্লুকটি এলো, এসে ঠিক সময় বসলো এবং ঠিক তার 5 মিনিট পরে
চৌকিদারের বউ স্নানে ঢুকলো, আমার মাথায় তখনও ব্যাপারটা আসেনি। এবং চৌকিদারের বউ যখন স্নান সেরে বেরোবে তার ঠিক 2-3 মিনিট আগে ওই ডাল থেকে চলে গেল। চৌকিদারের বউ বেরোনোর পর আমার মনে হলো আচ্ছা এই ভদ্রমহিলা আসার আগে উল্লুকটি এলো, ভদ্রমহিলা বেরোনোর আগে উল্লুকটি চলে গেল, তাহলে এর সাথে কি কিছু লিঙ্ক? আমি আমার বন্ধুকে বললাম, ও হাসছে, এসে আমাকে বললো তাহলে ঠিকই দেখেছো। আমি বললাম মানে? বললো ওর মানে বাথরুমের উপরটা নেই সেটা তো জানো? আমি বললাম না সেটা জানি না। বললো বাথরুমের উপরটা সিলিংটা নেই ওদের, এই সব কোয়ার্টারগুলো চট করে সিলিং থাকে না। আমি বললাম তাহলে? বললো এই উল্লুকটা অনেকদিন আগে একা হয়ে গেছে, সঙ্গিনী নেই। বললো কিন্তু ও নিজের মনের আকাঙ্ক্ষা যাই বলো যেভাবে হোক মেটাক, ও এই চৌকিদারের বইয়ের স্নানটাও দেখে খুব, এবং চৌকিদার কেউ জানেও না। তো আমি বললাম কি বলছো, এটা কি করে সম্ভব? বললো হ্যাঁ এটা সম্ভব, এটা বিজ্ঞানের ভাষায় কোনো যুক্তি নেই বা কোনো ব্যাখ্যা নেই, কিন্তু এটা আমরা দেখেছি, দেখে এটা সম্ভব, এবং তোমার চোখে যে নজর পড়েছে এটাই অনেক। আমি বললাম তাহলে? বললো এবং মজার ব্যাপার হচ্ছে চৌকিদারের বউ যখন থাকে না, কোথাও যায় কিছুদিনের জন্য, ও তখন আসে, ও তখন ওই জায়গায়, মানে ও অবজার্ভ করে রাখে পুরো ব্যাপারটা, একদম ও ব্যাপারটা অবজার্ভ করে, এবং ও তাতেই দিয়ে নিজেকে নিজের শান্তিটা বোঝায়। এবং মনোগ্যামাস, ও কিন্তু অন্য কোনো উল্লুকের সঙ্গী হয়নি, কিছু হয়নি, কিন্তু সবারই তো ধরুন মানে আমি যদি বায়োলজি নিডস থাকে, তো হয়তো ওর নিডসটা ওইভাবেই পূরণ করে। মানে খুব মানে ইনফ্যাক্ট আমার কাছে একটা ছবিও তোলা আছে, স্টিল ছবি, কিন্তু ছবিটা দুর্ভাগ্য বিষয় মুভি ক্যামেরা হলে আমি খুব সুন্দর বোঝাতে পারতাম। মানে ও যে চুপ করে বসে এক দৃষ্টিতে কিছু দেখছে, সেই ছবিটা আমার কাছে আছে। মানে ওখানে আমার দরকার ছিল একটা মুভি ক্যামেরা, তাহলে এই যে আসা যাওয়া ব্যাপারটা পুরোটা ধরা যেত। এবং কতটা ইন্টেন্স বিষয়টা। সব থেকে বড় কথা হচ্ছে ও কিন্তু একবারও জানতে দেয়নি যে আমি আছি এখানে। এবং মানে এটাই সব থেকে মানে প্রাণীদের প্রতিটা ধরুন অনুভূতি আমাদের থেকে অনেক বেশি। এই প্রসঙ্গে একটা কথা আমার বলতে ইচ্ছে করছে, আপনাকে আমি বলছিলাম অফ দ্য ক্যামেরা যে হুমায়ুন আহমেদের একটা উপন্যাস আছে হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম, খুব ছোট্ট একটা অংশ, যেখানে হিমু তার ফুফাতো ভাই বাদলের সঙ্গে যাচ্ছে, একটা কুকুরকে খাবার দিয়েছে, কুকুরটা মাথা নাড়ছে, তাতে বাদল জিজ্ঞাসা করেছে হিমুকে যে ওরা কি আমাদের কথা বুঝতে পারে? তখন হুমায়ুন আহমেদ বলেছেন যে হ্যাঁ, যারা এই নিচু প্রজাতির প্রাণী তারা সকলের কথা বুঝতে পারে, একমাত্র যারা সবচেয়ে উচ্চ পর্যায়ের অর্থাৎ মানুষ, তারা মানুষের কথাই বুঝতে পারে না, বাকি তো ছেড়ে দেয়। একদমই ঠিক কথা, একদমই ঠিক। মানে আমরা তো আমাদের কথাই বুঝতে পারি। এবং সবচেয়ে বড় কথা এই যে ইন্টেন্স একটা ফিলিং, এইটা কোথায় আমি জানি না, এখন সবাই স্পেস খোঁজে, মানে সে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক, স্বামী স্ত্রী হোক, যে কোনো সম্পর্ক, সিচুয়েশনশিপ, কত রকমের আমরা কিছু শুনতে পাই। এবং তুমি কেন আমায় বিরক্ত করছো, আমার কেন খোঁজ নিতে চাইছো, তার মানে তুমি আমার উপরে আধিপত্য বিস্তার করতে চাইছো। কিন্তু বাকি প্রাণীদের মধ্যে বোধহয় এত রকম কমপ্লিকেশনই নেই। না, তার কারণ হচ্ছে মানুষ স্বার্থকেন্দ্রিক, প্রাণীরা তো স্বার্থপর নয়। মানুষ যে কোনো জিনিসেই স্বার্থ খোঁজে, যে কোনো জিনিসেই মানুষ স্বার্থ খোঁজে। আপনি যদি খুব গভীরভাবে চিন্তা করেন, যে কোনো সম্পর্ক, যে কোনো জিনিসে আপনি স্বার্থ দেখবেনই মানুষের। মানুষ স্বার্থ ছাড়া কিছু করতে পারে না, এটা মানুষের স্বভাবে নেই। কিন্তু প্রাণীরা স্বার্থহীন, মানে তাদেরকে কিন্তু একটা আপনি কুকুরকে যদি ভালোবাসেন, সে কোনোদিন আপনার থেকে ওইটুকু চাইবে, ও আর কিচ্ছু চায় না, ওই ভালোবাসার পর কিন্তু মানুষের অনেক সমস্যা। তো যেন মানুষের স্পেস এখন বেশি, আর যত দিন যাবে মানুষ নিজেকে যত প্রকৃতি থেকে আলাদা করবে, যত দূরে সরিয়ে আনবে, তত মানুষের এই স্পেস আরো বাড়তে শুরু করবে। এবার আসি এই যেটা একদম শুরুতে বলছিলাম, বাঘ, সিংহ, হাতি, এই তিনটে প্রাণীর কথা যদি বলি, মানে হাতিদের তো আমরা প্রায়ই দেখি যে ট্রেনে কাটা পড়ছে বা এই হচ্ছে তাই হচ্ছে, হ্যাঁ এটা আমরা দেখতে পাই। বাঘ সিংহকে অতটা দেখি না, তবে যেভাবে ওদের খাবারে টান পড়ছে, যেটুকু আমার জ্ঞান রয়েছে তাতে খুব স্বাভাবিকভাবেই ওরা যখন চলে আসছে লোকালয়ে, তাকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, নয় এই করা হচ্ছে তাই করা হচ্ছে। আপনি তো কাছ থেকে দেখেছেন, কি অবস্থায়? দেখুন, সব থেকে মজার ব্যাপার আপনি স্পেসের কথাটা বললেন না, স্পেস, প্রাণীরা স্পেস প্রচুর চায় ইন দ্য সেন্স, একটা বাঘ বা একটা চিতাবাঘ বা একটা হাতি যখন লোকালয়ে ঢোকে, তাকে যদি কেউ বিরক্ত না করে জায়গা ছেড়ে দেয়, সে কিন্তু অটোমেটিক বেরিয়ে যাবে সেখান থেকে, সে সেখানে থাকবে না। তার কারণ হচ্ছে বাঘ বা চিতাবাঘের খাওয়ার মানুষ নয়, খাদ্য নয়। এবং আমাকে অনেকেই বলতে পারেন তাহলে মানুষ খায় কেন, সে পরিস্থিতি একদমই আলাদা, সে নিয়ে অনেক বড় তর্ক হয়ে যেতে পারে কেন খায়। বা হাতির ধরুন মানুষ মরার কারণ, সে কিন্তু মানুষ মারতে চায় না, হাতির মানুষ মরে তার কারণ হচ্ছে মানুষ নিজের দোষে। আমি এক সময় উত্তরবঙ্গে কাজ করতে গিয়ে দেখেছি হাতিদের নিয়ে, হাতিরা কতটা করুণ অবস্থায় নিজেদের জীবনযাপন করে। মানে তাদের খাওয়ার মানে ধরুন জোগান নেই, জলের জায়গা নেই, তার জন্য তাকে ভারত ছেড়ে এত বড় একটা নদী, মেচি নদী টপকে নেপালে যেতে হচ্ছে, এবং সেখানে মানুষদের থেকে অত্যাচার, মানে নির্মম অত্যাচার, মানে
ধরুন বাচ্চাদের কুপিয়ে মানে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে হাতির বাচ্চাদের, সেরকম আমি দৃশ্য দেখেছি। তো এই এত বড় একটা প্রাণী, এত বিশাল একটা প্রাণীর তার এই করুণ অবস্থা, সবই কিন্তু মানুষের জন্য। আজকে যদি আপনি এটা দেখেন, মানে আমি ওখানে নেপালের একজন বয়স্ক ভদ্রলোককে জিজ্ঞেস করেছিলাম যে এই যে হাতিগুলো এখানে আসছে আপনারা মেরে ফেলছেন, তো আপনাদের খারাপ লাগে না? তার ছেলে কিন্তু হাতি মারতে যায়। আচ্ছা। সে বলছে এটা তো 500 বছরের পথ হাতি, আচ্ছা, তো আমরা এসে বসেছি ওর জায়গায়, ও তো যাবে, ও তো এখান দিয়েই যাতায়াত করতো। বলছে ওর কাছে তো এখন এটা নতুন যে এই বাড়ি, এই ঘর, এই লোকজন কোথা থেকে এলো, ওর জায়গা তো কমে আসছে। এবার আমাদের মেন সমস্যাটা আমরা সংঘাতটা দেখি, তার কারণ আমরা বলি বাঘ লোকালয়ে ঢুকে পড়েছে। না, মানুষ বাঘের বসতিতে ঢুকে পড়েছে, নিজের এখতিয়ার মানুষ বাড়িয়ে দিয়েছে, মানে নিজের গণ্ডিটা অনেকটা বাড়িয়ে দিয়েছে, যার জন্য বাঘ তার জায়গায় ছিল, এবার তার জায়গা যখন ছোট হচ্ছে সে তো তার জায়গায় আসছে, তখন মনে হচ্ছে সে তার লোকালয়ে ঢুকে পড়েছে, এই সমস্যা। এবার যে কোনো প্রাণীর আপনার যদি আবাসস্থলের টান পড়ে সে কি করবে, তখন তাকে বাঁচার জন্য আমার যদি দেয়ালে পিঠ থেকে যায় আমাকে তখন ঘুরে দাঁড়াতেই হবে। প্রতিটা প্রাণীকে তাই করতে হয়। এর জন্য ওই মানে আমি বলে দেবো এটা মানুষকে হয়ে গেছে বা হাতির স্বভাব, মানুষ একদমই নয়। যা কারণ সব সৃষ্টি হয়েছে মানুষের দ্বারা, মানে মানুষের এই উন্নয়ন, সকল কোট আন কোট উন্নয়ন করে করে মানুষ এমন জায়গায় পৌঁছে গেছে, মানুষ প্রাকৃতিক কোনো আবাসস্থল রাখতে চাইছে না। এবং যার কাণ্ড আপনি অনেকেই দেখবেন, এই নর্থ ইস্টে দেখবেন, কিছুদিন আগে হিমাচলেও যে ইয়ে হলো, এরকম আরো অনেক জিনিস হবে। তার কারণ হচ্ছে প্রকৃতি কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, প্রকৃতি যখন শোধ নেয় তখন কিন্তু কাউকে ছাড়ে না, মানে আপনাকে আমাকেও ছাড়বে না। আমরা হয়তো কিছু করিনি কিন্তু আমরাও তার মধ্যে পড়বো। আমাদের তার কারণ হচ্ছে আমরা হয়তো আজকে এই আলোচনাটা করছি, প্রকৃতি বললে তোমরা কেন ঠিক মতন কাজটা করো, ওদের কাছে হয়তো এই আমরা কাজ করতে পারিনি, মানে প্রকৃতিকে রক্ষা করতে পারি। তো প্রকৃতি যখন মারবে তখন কিন্তু কোনো প্রযুক্তি কোথাও দিয়ে কেউ 5G কেন 10G কেউ কোথাও কিছু বাঁচাতে পারবে না। তো মানুষকে সবার আগে ভাবা উচিত, আমি যদি ভালো থাকতে চাই আমাকে প্রকৃতি তার সাথে বন্য প্রাণ, মানে দুটো একদম যেভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে সেই দুটোকে রক্ষা করা, না হলে খুব বিপদ, মানে বিপদ মানে খুবই বিপদ। আচ্ছা, এই বাঘ আর সিংহ এটা নিয়ে খুব তর্ক বিতর্ক হয় যে কে বেশি হিংস্র, নেচার ওয়াইজ কে বেশি হিংস্র? সত্যি এটা আমারও জানতে ইচ্ছে করে। মানে কোন দিক দিয়ে হিংস্র বলছেন? মানে এটা শুনেছি যে দুজনেরই স্বভাব হচ্ছে শিকার করে খাওয়া। হ্যাঁ, মানে আমার কাছে হিংস্র বলতে মানুষই হিংস্র বেশি, মানুষের থেকে হিংস্র বেশি কেন। তার কারণ হচ্ছে বাঘ কিন্তু তার সহজাত খাদ্যটাই খায়, স্বভাবত খাদ্যটাই খায়, সে হরিণই খায়, কিন্তু মানুষ কিন্তু সব খায়। মানুষ কিন্তু বাঘ পেলেও খায়, হরিণ পেলেও খায়, মানে খুব মানুষ পেলেও খেয়ে নেবে। হ্যাঁ, মানুষ পেলে একসময় তো মানুষ খাওয়া হতো, ক্যানিমালস তো আমরা ছিলাম। তো মানে দেখবেন খুব মাঝে মাঝে খবরে আসে যে আমাদের যেটা রাজ্য প্রাণী, মানে যেটা বাঘরোল বা মেছো বেড়াল বলি, সে নাকি গ্রামে গঞ্জে ঢুকিয়ে পড়েছে, তাকে পিটিয়ে তাকে খাওয়াও হয়। আমি এরকমও খবর পড়েছি, মানে তাদের মানুষের নাকি ধারণা সে নাকি বাড়ি থেকে বাচ্চা তুলে নিয়ে যায়। আমি আজ পর্যন্ত কোথাও এরকম রেকর্ড হয়েছে শুনিনি। মানে আমাকে অনেকে অনেক রকম প্রশ্ন করে, এই যেমন বাঘের কথা আপনি বললেন, সুন্দরবনে গেলেই নাকি বাঘ মানুষকে অ্যাটাক করে। তা আমি বললাম কাকে অ্যাটাক করে, সুন্দরবনে বাঘ কাকে আক্রমণ করে? আজ পর্যন্ত কোনো টুরিস্টকে কিন্তু কোনো বাঘ আক্রমণ করেনি, এটা কোনোদিন ইতিহাসে ঘটেনি। তার কারণ হচ্ছে বাঘ আসবেই না টুরিস্টের কাছে, বাঘ সেই মানুষগুলোকে আক্রমণ করে যারা তার ডেরায় ঢুকছে, বিরক্ত করছে। মানে সে যেইভাবে হোক, সে মধুমান্ত আক্রান্ত, সেটা কিন্তু বাঘের এলাকায় আমি ঢুকছি, বাঘ কিন্তু আমার এলাকায় নয়। কিন্তু ওই মানুষের ধারণা হচ্ছে না সুন্দরবনে গেলে হয়তো বাঘ এসে আক্রমণ করবে, এ করবে। তো এই ধারণাগুলো মানে আমাদের শহুর সমাজে এমনভাবে ঢুকে গেছে, খুব মুশকিল এগুলোকে দূর করা। মানে মানুষ নিজে থেকে না এগুলো সচেতন হলে কিছু করার নেই, একদম করার নেই। আমরা ধরুন বাঘ, বাঘরোল, সিংহ সবকিছু নিয়ে কথা বলছি, এর সঙ্গে পাখিদের কথাও আমি বলবো। এই যে একদম প্রথমেই আমি বললাম 5Gর কথা, আমরা মানে আমি ছোটবেলায় যত চড়াই দেখেছি এখন আর আমি দেখতে পাই না, যেহেতু এই কংক্রিটের শহর, 5G কি কারণ আমি জানি না, দেখতে পাই না। এবার গরম অসম্ভব পড়বে বলে আবহাওয়াবিদরা বলছেন এবারে। তো সেক্ষেত্রে অন্তত যেটুকু পাখি চারপাশে রয়েছে তাদের কথা কি আমরা ভাবছি? মানে আপনি কি চারপাশটা দেখে মনে করেন যে আমরা আদৌ ভাবছি? না না না, তার কারণ হচ্ছে একটা, ধরুন 5G আমাকে পয়সা দেবে, কোনো চড়াই কাক আমাকে পয়সা দেবে না, এটা সবার আগে ভাবতে হবে। চড়াই কাক আমাকে পয়সাটা এনে দেবে না, 5G আমার টাওয়ার লাগালে আমার পয়সা দেবে। 5G টাওয়ার নিয়ে বিদেশে প্রচুর সমীক্ষা হয়েছে এবং দেখা গেছে প্রচুর পাখিরা মারাও যাচ্ছে, কিন্তু আমাদের এখানে বলা হয়েছে 5Gটা দরকার, তার কারণ হচ্ছে উন্নয়ন দরকার দেশের, দেশ কো বাড়ানা হয়, তো সবাই বলছে এখন, তো তাই হচ্ছে। তাতে পশু পাখি মরলো কি বাড়লো সেটা দরকার নেই। ওই আমি যেটা বললাম প্রথমে, খাতায় কলমে বাড়ছে অনেক কিছু, কিন্তু বাস্তবটা চরিত্রটা খুব
খারাপ, খুব কঠিন, খুব খারাপ। মানে পশু পাখির কোনো উন্নতি হচ্ছে না সেই অর্থে। সবারই উন্নতি, মানুষের সবার উন্নতি হচ্ছে, প্রযুক্তিও বাড়ছে, মানুষ নিজেকে অনেক উঁচু জায়গায় চলে গেছে, মঙ্গলেও চলে যাচ্ছে, কিন্তু পশু পাখির কোনো উন্নতি দেখা নেই। আর চড়াইয়ের কথা বলছেন, চড়াইয়ের একটা বড় সমস্যা হচ্ছে আমাদের শহরে চড়াইয়ের এখন বাসার খুব অভাব। ঘুলঘুলি নেই তো, একদম ঘুলঘুলি উঠে যাওয়াতে চড়াই কিন্তু তার বাসা কোথায় করবে? চড়াই চট করে এবং গাছের ডালে বাসা করতে পারে না। আমি যখন এই ঘুলঘুলি শব্দটা বলছি, আমার ব্যাক অফ দ্য মাইন্ড এটা কাজ করছে, এখন যারা একদম শৈশব কাটাচ্ছে তারা কতজন ঘুলঘুলি শব্দটা জানে আমি সেটাও জানি না, কারণ এসি সবকটা ঘরের জন্য সব একেবারে আটকে দেওয়া হয়েছে। এসি আটকে দেওয়া হয়েছে এবং তারপরে প্রযুক্তি তাদের কাছে, তো তারা ঘুলঘুলি কেন, তারা অনেক কিছুই জানে না। আর মানে খুব কষ্টের যেটা আমার লাগে, আমি দেখি যখন ছোট ছোট ছেলেমেয়েরা নিজেদের মানে তাদের বাবা মায়েরা মানে সন্তানদের প্রকৃতি থেকে সন্তানদের বিচ্ছিন্ন করে দিচ্ছে, দূরে করে দিচ্ছে। মানে আমার ছেলেটা ঘাসে খালি পায়ে খেলবে, ধুলো মাখবে, সম্ভব না। আমার ফ্ল্যাটটা নোংরা হয়ে যাবে, আমার টাইলসগুলো নোংরা হয়ে যাবে, না সেটা করা সম্ভব হবে না। এবং মজা মানে এইটাই হচ্ছে সব থেকে খুব বড় প্রমাণ। দেখবেন এখনকার ছেলেমেয়েরা প্রচুর রোগে অসুখ হয়ে ভোগে। সব থেকে বড় অসুখ হচ্ছে মানসিক রোগ। এখনকার বাচ্চাদের মানসিক রোগ খুব বিরক্ত, সবাই ডিপ্রেস। তার কারণ হচ্ছে কেউ প্রকৃতির সাথে কথা বলে না, প্রকৃতিতে কেউ মিশতে চায় না। আপনি যত পশু পাখির সাথে কথা বলবেন, সেলিম আলী নিজের অফ টাইমে পাখিদের সাথে কথা বলতো, তো পাখি ভাষা বুঝতো। সেই লোকটা কতটা তার জীবন ওরকম উৎসর্গ করেছে। তো সেই জিনিসগুলো মানুষ যত নিজেকে দূরে ঠেলে দেবে, মানুষের জীবনে আরো সমস্যা বাড়বে। এই বাড়া ছাড়া কোনো কমার চান্স নেই, আমি তো কোনো মতেই দেখি। গাছ প্রসঙ্গে আসবো, কারণ বন্যপ্রাণ মানে একদিকে যেমন এই প্রাণীদের কথা বলছি যারা নড়ে চড়ে বেড়ায়, কিন্তু আদতে তো এরাও প্রাণ। একদম। তো এই প্রাণদের বাহ্যিক নড়াটা নেই। মানে এখানে বসতে গিয়ে আমি আপনাকে বললাম যে এই জায়গাটা কাষ্ঠল অংশ, কিন্তু কত রকমের সবুজ বেরিয়ে রয়েছে। তো এদের নিয়ে কি আদৌ কোনো ভাবনা চিন্তা বা কাজ হচ্ছে নাকি এটা ওই বন্যপ্রাণ বাকিদের মতনই কাগজে কলমে হচ্ছে, কিন্তু আদতে হচ্ছে না? গাছ কাটা সব থেকে সহজ, তার কারণ হচ্ছে গাছ কাটলে পয়সা আছে, গাছ লাগালে পয়সা। আপনি তো সবেতেই বলছেন ওই পয়সার ব্যাপারটা। মানুষ তো পয়সা ছাড়া কিছু বোঝে না, কারণ আমরা তো খুব শর্ট টার্ম গেনের ব্যাপারে ভাবি। আমি আজকে একটা গাছ লাগাবো, তার পেছনে আমাকে পরিচর্যা করতে হবে, সময় দিতে হবে অনেক কিছু। তার বদলে আমি যদি ধরুন আজকে সামান্য এই গাছটাই মোটা গাছটা কেটে ফেলি, কত টাকা পাবো জানেন? তো গাছ বাঁচিয়ে কি হবে আমার কাছে? আর গাছ বাঁচাবো না, আমার দরকার নেই। এবার আপনি যদি বলেন গাছ আমাদের অক্সিজেন দেয়, ও বইতে লেখা আছে অক্সিজেন আমি এমনি এখন অক্সিজেন ক্যান পাওয়া যাচ্ছে, আমি ক্যান কিনে নেবো, আমার গাছের কি দরকার? তো এই মাইন্ডসেটটা যেখানে হয়ে গেছে, সেখানে আপনি মানুষকে কি করে বোঝাবেন? গাছ কাটা মানে গাছ শুধু কাটা নয়, মানুষের যত রকম ক্রিয়াকর্ম সব গাছের উপরেই বেস করে হয়, কিন্তু গাছের ক্ষতিটা করেই হয়। মানে গাছে পেরেক লাগানো থেকে, গাছে টুনি বাল্ব ঝোলানো থেকে, গাছে ফেস্টুন থেকে, মানে যাহা কিছু করবে সব গাছকে কিনে হবে, কিন্তু গাছের ক্ষতিটাই তারা করবে। গাছকে বাঁচানোর কথা কেউ ভাবে না। সব থেকে মজার ব্যাপার হচ্ছে, মানে আমি যদি ধরুন বলি, সাধারণ লোক তো ছেড়েই দিলাম, সাধারণ লোক যে কোনো একটা লোকের তো মানে কি বলবো, তাদের একটা আইডেল থাকে যে আমি আইডেলটাকে দেখে কিছু শিখবো। সেই আইডেলটাকে তারাই তো বলছে গাছ কাটো। সাধারণ লোকের যারা আইডেল, মানে কোট আনকোট যারা নেতা মন্ত্রী, তারাই তো বলছে গাছ কাটো। গাছের কি হবে? গাছের উল্টো বিপদ। তারা মুখে অনেক বড় কথা বলে, কিন্তু আপনি তারা পেছনে তারা বলবে এই গাছটা কেটে ফেলে, এটা আমাদের সময় ইয়ে করছে। ফুটপাত চওড়া করতে হবে, গাছ কেটে গেল। কোনো সভ্য দেশে ফুটপাত চওড়া করতে গাছ কাটা হয় না, সে গাছটাকে ঠিক করে রক্ষণা করেই তো ফুটপাতটাকে তৈরি করে। কিন্তু আমাদের দেশে, যদিও আমাদের দেশে মানে আমাদের শহরে বিশেষ করে ফুটপাত বলতে কি আছে আমি জানি না, তো যাই হোক, তো সেখানে গাছ সবার আগে শেষ হবে। কিন্তু আমি আপনাকে ওই আবার কথা বললাম, প্রকৃতি কিন্তু নিজেকে মানে নিজের জায়গাটা তৈরি করে নিতে পারে। আজকে হয়তো আমি এখানে ধরুন র্যান্ডাম আমি এইখানে যা সবুজ দেখছি আমি হয়তো কেটে ফেলে দিলাম, হয়তো 10 বছর 20 বছর কি 50 বছর কিছু হবে না, 50 বছর পরে কিন্তু আবার কিন্তু সে নিজের জায়গায় ফিরতে পারবে, কিন্তু মানুষ থাকবে না। এই কথা প্রসঙ্গে একটা বিষয় মনে হলো, রিসেন্টলি সম্ভবত কালা পানি ওই ওটিটি সিরিজে একটা এসেছিল, ওটিটি প্ল্যাটফর্মে একটা সিনেমা, সম্ভবত কালা পানি, আমার নামটা মনে নেই। সেখানে একটা ডায়লগ ছিল আমার মনে আছে, যে একটি গাছ টবে লাগানো হয়েছে যেটা শুকিয়ে গেছে, মানে আর কিছু বেরোচ্ছে না। তো মানে ভদ্রমহিলা রোজ ওই টবগুলোতে জল দেন। তার ছেলে বলছে, হিন্দিতে বলছে মাকে, যে আর জল দেওয়ার দরকার নেই, ওরা মরে গেছে। তো ভদ্রমহিলার উল্টো ডায়লগটা হচ্ছে যে প্রকৃতি নিজের জায়গা ঠিক খুঁজে বেরিয়ে আসবে, আমি আমার জলটা দিয়ে যাবো, আবার বেরোবে, তুই দেখিস। মানে আমি আপনাকে বলছি, এই গাছটাকে যদি এখান দিয়ে কেটে দেওয়া হয়, আজ থেকে 10 বছর পরে এখান দিয়ে আবার সবুজ বেরোবে, বেরোতে বাধ্য। তার কারণ হচ্ছে জানেন তো, মানে এটা গাছ বিশেষজ্ঞরা আরো ভালো করে বলতে পারবে, আমি তো গাছ বিশেষজ্ঞ নই। আপনি উপর দিয়ে যখন একটা গাছকে কাটছেন, তাকে কিন্তু উপর দিয়ে আপনার মনে হলো আমি কেটে ফেললাম, মরে গেল, আসলে কিন্তু না,
তার ভেতরে কিন্তু প্রাণটা রয়ে যায়, সে আস্তে আস্তে আবার নিজেকে তৈরি করতে 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 একদিন না একদিন ঠিক সে আবার বেরোবে। গাছের এই যে মানে আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কটা, মানে মাটির তলায় এই যে নেটওয়ার্ক, এটা এটা মানে কল্পনার বাইরে আমাদের, মানে কোনো প্রযুক্তি ভাবতেই পারবে না, মানে কোনো মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কিচ্ছু করতে পারবে মানে এই যে ওয়েব সিরিজ যেটা আছে ওয়েবটা, এটা অসম্ভব একটা কাজ। মানে গাছের এরকম অনুভূতি আছে, আপনাকে একটা খুব অদ্ভুত কথা বলি, মানে এটা বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে। আমি আর আপনি ধরুন গাছটার তলা বসে আছি, কোনো একটা গাছ আছে, আমি বসে, গাছের যদি পছন্দ না হয় সে উপর দিয়ে জল ফেলতে শুরু করবে। হ্যাঁ, ইয়েস, আচ্ছা, সে টপ করে জল ফেলতো, কিন্তু কোথাও বৃষ্টি হচ্ছে না, মানে তার তখন বিরক্ত লাগছে, তার গাছের তলায় এসে কেউ বসেছে। গাছের এই অনুভূতিটা আছে, গাছের ওই বললাম না, গাছের বাহ্যিক মুভমেন্টটা নেই বলে, মানে নড়াচড়া নেই বলে আমরা ওই গাছ কিছু বোঝে না, কোনো প্রকাশ নেই বলে, কিন্তু গাছের প্রচন্ড অনুভূতি, খুব অনুভূতি গাছে। মানে আপনি গাছকে যদি হেলাফেলা করে মানে কি বলে গাছের যত্ন নেন, গাছ সেই গাছ কোনোদিন বাড়বে না, কারণ সেও ডিপ্রেসড হয়ে থাকে, মানে তারও মানসিক একটা চিন্তা আছে, সে ডিপ্রেসড হয়ে যায়। কিন্তু গাছ মানে দেখবেন এক একটা গাছ খুব সুন্দর তাড়াতাড়ি বেড়ে যায়, তার কারণ হচ্ছে তার মনে আনন্দ আছে। এবার আমাকে বলতে পারে গাছেরও মন আছে, আমি হ্যাঁ, গাছের তো সব থেকে বেশি বড় মন, গাছের তো সবার আগে মন আছে, তারপর তো আমরা, গাছের তো সবার আগে মন। তো এই জিনিসগুলো মানুষ না বুঝলে জানি না। আজকে ধরুন 24 সালে বসে আমরা এই কথাটা বলছি, 3 মার্চ, আপনার কি মনে হয় আগামী 5 বছরে কোথাও কোনো পজিটিভ চেঞ্জ হবে, নাকি আরো নেগেটিভের দিকে? না, আরো নেগেটিভের দিকে যাবে, পজিটিভ চেঞ্জ আমি কিছু দেখছি না। তার কারণ হচ্ছে কিছু হয়তো মানে ধরুন আভাস পেলে বোঝা যায়, কিন্তু যা আভাস পাচ্ছি তাতে আরো ক্ষতির দিকেই যাচ্ছে। এবার আমাকে মানে এই কথাটা হয়তো আমি একাই বলছি, মানে বাদ বাকিরা সবাই বলছে না অনেক কিছু হচ্ছে, কিন্তু আমি দেখছি কোনো প্রকৃতির কোনো উন্নতি হচ্ছে, এইটুকু বলতে। সেটা করতে গেলে কি করতে হবে? খুব বড় করে হয়তো আপনি এখন বলতে চাইবেন না, ছোট করেও যদি জানতে চাই। ছোট করে খুব একটা জিনিস বলা যায়, জানেন তো, কিছু করতে হয় না, প্রকৃতিকে প্রকৃতির মতন ছেড়ে দাও, তুমি কিছু নাক গলিও না, মানে খুব সোজা কথা, প্রকৃতির মাঝখানে আমাদের নাক গলানোটা বন্ধ করতে হবে, সে যেভাবে, তাহলে কিন্তু প্রকৃতির কাউকে প্রয়োজন নেই। ঠিক, মানুষের প্রকৃতিকে প্রয়োজন, প্রকৃতির কাউকে প্রয়োজন নেই, প্রকৃতি কিন্তু নিজের মতন করে নিজেকে তৈরি করে নিতে পারে, কিন্তু এই আমাদের হস্তক্ষেপটাই সব জায়গায় সমস্যা তৈরি করে দিচ্ছে। আমরা মানে বেশি ভালো করতে যাচ্ছি, তো বেশি খারাপটা হয়ে যাচ্ছে। প্রকৃতিকে নিজের মতন ছেড়ে দিলে আর কিচ্ছু লাগে না। অর্থাৎ তাকে নিয়ে মানে বিরক্ত করা তাকে বোধহয় প্রয়োজন নেই, বিরক্ত কিছুই করতে হবে না, তার উন্নতিও করতে হবে না, প্রকৃতি নিজের উন্নতি নিজেই করতে পারে, নিজের উন্নতি নিজে করতে পারে। মানুষের আবির্ভাব বেশি দিন নয়, প্রকৃতি তার আগে থেকে আছে, তো প্রকৃতি যখন নিজেকে টিকিয়ে রেখেছে, নিজেকে নিজের মতন করে তৈরি করছে, ভাঙছে চুরছে করছে, প্রকৃতি সে নিজেটা পারে। কিন্তু আমরা মনে করছি এখানে গাছ কেটে একটু সুন্দর করে দেবো, এই করে দেবো, সুন্দর মানে সৌন্দর্যায়ন কি বলে সেটা আমি জানি না, কেউ ব্যাখ্যাটা কি। তো তার জন্য আমার মনে হয় প্রকৃতিকে প্রকৃতির মতন ছেড়ে দিলে কিচ্ছু আর লাগে না, মানে আর কিচ্ছু দরকার নেই, মানুষ খুব ভালো থাকবে। মানে প্রকৃতির মধ্যে মানুষের হস্তক্ষেপ যত কমবে তত মানুষ আরো ভালো থাকবে। অনেক ধন্যবাদ কৌশিক সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আশা করছি আগামী দিনে যখন আমরা কথা বলবো কিছুটা হলেও হয়তো পজিটিভ হবে, আমি অন্তত ভীষণ আশাবাদী এই বিষয়ে। নমস্কার, খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ। আমাদের সঙ্গে ছিলেন কৌশিক, বন্যপ্রাণ বিশেষজ্ঞ। বহু জায়গায় ঘুরে ঘুরে যে ইন্টারেস্টিং তথ্যগুলো দেখেছিলেন, কয়েকটা আজকে হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম এই মধুরিমা এবং খুব ভালো থাকবেন। আর ঠিক যে কথাটা কৌশিক বললেন যে প্রকৃতিকে প্রকৃতির মতন ছেড়ে দেওয়াটাই সবচেয়ে ভালো উপায় তাকে ভালো রাখার, এইটুকু মাথায় রাখলেই হবে আজকের দিনে। এখানেই মধুরিমা এবং শেষ করছি। দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং টুইটার ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। মধুরিমা এবং আর কি কি বিষয় দেখতে চান জানাবেন অবশ্যই। আজকে আমার সঙ্গে এপিসোডে ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম।